আন্তর্জাতিক স্তরে বছরের বিভিন্ন দিনে শিশু কন্যা দিবস পালন হয়। বাংলাদেশে পালিত হয় 30শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শিশু কন্যা দিবস 11ই অক্টোবর, আর আজ 24শে জানুয়ারি ভারতে জাতীয় শিশু কন্যা দিবস। শিশু দিবসের পরেও যখন আলাদা করে শিশু কন্যা দিবস পালন করা হয়, তখন এটুকু তো বোঝাই যায় যে আলাদা কিছু রক্ষণাবেক্ষণ, আলাদা কিছু সুরক্ষা প্রয়োজন কন্যা শিশুদের বড় করে তোলার জন্য। আজ জাতীয় শিশু কন্যা দিবসে আমাদের আকাশবাণী স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া সমাজকর্মী অনিতা দাস। অনিতা গর্ভধারণ করে মা হয়নি। অনিতা যেভাবে মা হতে চেয়েছিল ঠিক সেভাবেই শিশুকন্যা মেঘ মল্লার ওর কোল জুড়ে এসেছে। সে কথা তো অনিতার কাছে শুনবই, সেই সঙ্গে শুনব সমাজকর্মী হিসেবে তার কন্যা শিশুদের নিয়ে কাজের কথা, তাদের সমস্যা এবং সমাধানের উপায়। নমস্কার অনিতা, মহিলাদের আসরে জাতীয় শিশু কন্যা দিবসে আপনাকে আজকে স্বাগত। মেঘমল্লার নিয়ে আজকের আলোচনা শুরু করি। একটি ছোট্ট মিষ্টি মেয়ে, অতএব আলোচনাটাও বড় ভারী মিষ্টি হয়ে যাবে হয়তো। আপনিও আপনার স্বামী সায়ন, আপনারা স্থির করেছিলেন বায়োলজিক্যালি আপনারা বাবা মা হবেন না, কিন্তু সন্তান আসবে এবং একটি শিশু কন্যা আসবে আপনাদের কোলে। মেঘমল্লার এসেছে, কি করে সম্পন্ন হলো সমস্ত প্রক্রিয়াটুকু, এইটুকু জানতে চাই। প্রথমেই বলি যে সন্তান ধারণ করাটা একটা প্রসেস, এটা কখনো আচমকা হওয়া উচিত নয়, এটার সঙ্গে একটা পরিকল্পনা থাকা উচিত। যদিও আচমকা আমরা সিনেমাতে দেখতে অভ্যস্ত বা বিভিন্ন সাহিত্যে দেখি যে আচমকা জানতে পারছেন একটা পরিবার যে তারা খুব শিগগিরই একজন সন্তান লাভ করতে চলেছেন এবং তার একটা সারপ্রাইজ, তার একটা মজা, চারিদিক থেকে একটা যেন চমক, এটা দেখতে ভাল লাগে, পড়তে ভাল লাগে। কিন্তু বাস্তব জীবনে সন্তান সবসময় যেন পরিকল্পনা মাফিক আসে, সেটা দেখা উচিত। সেক্ষেত্রে আমরা অনেক আগেই পরিকল্পনা করেছিলাম যে আমরা একটি সন্তান নেব এবং সেটি কন্যা সন্তান নেব। এই পরিকল্পনা করে আমরা 2020-তে ফর্ম ফিল আপ করি এই বিষয় নিয়ে। আমাদের এই প্রসেসের জন্য আমরা প্রথমেই বলে রাখি যে আমাদের ভারতবর্ষে সর্বস্বীকৃতভাবে কারা থেকে ফর্ম ফিল আপ করা হয়। ওয়েবসাইটে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম অ্যাজ আ পেরেন্ট যে আমরা একটি কন্যা সন্তান দত্তক নিতে চাই। নিয়ম হচ্ছে যে যখন আপনি কোনো সন্তান দত্তক নিতে চাইছেন তখন আপনার যে ক্ষমতা, আর্থিক ক্ষমতা, মানসিক ক্ষমতা, পারিবারিক যে আপনার যাকে বলে ইংলিশে ম্যান পাওয়ার, মানে আপনার বাড়িতে কতজন মেম্বার আছে। এখানে কি বয়সও কোনো বিষয় হয়ে দাঁড়ায়? এখানে বয়সটাও বিষয় হয়ে দাঁড়ায় এবং সেই অনুযায়ী ওরা একটা মেজারমেন্ট করে যে একটা ফ্যামিলিকে কত বছর বয়সের বাচ্চা দেবে। বা আপনি হয়তো জন্ম না, আমি এখানে বাবা মার বয়সের কথা জিজ্ঞাসা করছি। মানে বাবা মার বয়সের গড়টাকে ধরে ওরা একটা হিসেব করে যে এই গড় বয়স হলে তাকে এই বয়সের বাচ্চা দেওয়া যায়। মানে ধরুন একটা কাপল যারা খুবই বয়স্ক, মানে অনেক দেরিতে সিদ্ধান্ত নিয়েছে, ধরুন তাদের অ্যাভারেজ দুজনের বয়সই প্রায় 50-এর কাছাকাছি, তাদেরকে কখনোই খুব ছোট বাচ্চা দেওয়া হবে না, কারণ তারা সেটা কতটা তাকে পরিচর্যা করতে পারবে তাদের বয়স অনুযায়ী সেটা একটা চিন্তার বিষয়। ওরা একটা স্ট্যান্ডার্ড একটা নিয়ম তৈরি করে রাখা আছে সবার জন্য। সবার ক্ষমতা সমান নয়, কিন্তু করা আছে। আমার এখানে একটা প্রশ্ন আছে, যে বয়সের পর হয়তো মার গর্ভধারণ করতে পারছেন না, সেই রকম সময়ই দত্তকটা দেওয়া হয়, এরকম কি কোনো নিয়ম আছে? না, এরকম কোনো নিয়ম নেই। যে কোনো বয়সের বাবা মাই এই আবেদন করতে পারেন? মাত্র বাবা মা কেন, শুধু মাও আবেদন করতে পারে, শুধু বাবাও আবেদন করতে পারেন। এমনকি এখন তো বোধহয় আমাদের দেশে যতদূর সম্ভব যারা গে কাপল, লেসবিয়ান কাপল, তারাও কিন্তু বাচ্চার জন্য আবেদন করতে পারে। সেখানে কোনো এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে বাবা মা হতে হবে আবেদন করার জন্য। আমরা তো দেখছি সেলিব্রিটিরা সিঙ্গেল আবেদন করছে, সেলিব্রিটিরা আমরা দেখছি, তার বাইরেও প্রচুর মানুষ আছেন যারা সিঙ্গেল পেরেন্টস এবং তারা দত্তক নিচ্ছেন। শুধু খেয়াল রাখতে হবে যে আমার দত্তক নেওয়া হোক বা আমার বায়োলজিক্যাল সন্তান হোক, এটার জন্য আমার একটা পরিকল্পনা থাকবে। আজকে আমার বয়স 24, 25, 26, আমি কি মা বাবা হতে চাই মানে আদৌ ভবিষ্যতে, তাহলে তার পরিকল্পনাটা আমাকে শুরু করে দিতে হবে। সেটা আর্থিকভাবেও যেমন দরকার, সেটা শারীরিকভাবে দরকার, সেটা পারিবারিকভাবে দরকার। কারণ একটা বাচ্চা এলে তো শুধু বাচ্চাটাকে নিয়ে আমি ঘুরে বেড়াতে পারবো না, তার পরিচর্যার লোকজন থাকবে। পরিবার শব্দটা সেখানে খুব গুরুত্বপূর্ণ। একটা পরিকল্পনা খুব জরুরি এই সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে। বাচ্চাটা এসে বাচ্চাটাকে কে দেখভাল করবে? আজকাল সবাই চাকরি করে, মহিলারাও চাকরি করেন, পুরুষরাও চাকরি করেন, চাকরি না করলে ব্যবসা করেন, নানান রকম কাজকর্মের মধ্যে থাকেন। তো সেখানে এই পরিকল্পনাটা খুব জরুরি এবং কারা ডিপার্টমেন্ট থেকেও কিন্তু এসে বারবার করে ওরা হোম ভিজিট করে এবং সেখানে বারবার এনশিওর করতে চায় যে আপনি যখন বাড়িতে থাকবেন না বা আপনার হাজবেন্ড যখন বাড়িতে থাকবেন না বা আপনি যদি সিঙ্গেল প্যারেন্ট হন এবং আপনি থাকছেন না, তাহলে বাচ্চাটির রক্ষণাবেক্ষণ কে করবে, বাচ্চাকে কে দেখবে, বা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন সেক্ষেত্রে বাচ্চাকে কে দেখবে, এটা এনশিওর করার জন্য
কিন্তু সে বাড়িতে এসে ভিজিট করে, দেখে যায় ঠিক কি পরিবেশ আপনার আগামী সন্তানকে দিতে চাইছেন। তারপরেই কিন্তু একটা ফাইল তৈরি হয়, সেই ফাইলটা দিল্লিতে পৌঁছায় এবং সেখান থেকে নানান প্রসেসের মাধ্যমে আপনার একটা নাম্বার জেনারেট হয়, যে নাম্বারটা দিয়ে আপনি সর্বভারতীয় যতজন বাবা মা সন্তান নিতে ইচ্ছুক তাদের লিস্টের মধ্যে আপনি এনলিস্ট হয়ে গেলেন। তারপর আপনি প্রতীক্ষা করছেন, ঠিক যেভাবে একজন মা কনসিভ করলে প্রতীক্ষা করে 9 মাস বাদে ডেলিভারি হবে, এক্ষেত্রে আপনি টাইমটা জানেন না, যেটা 9 মাস নাকি 9 দিন নাকি 9 বছর নাকি 4 বছর। তো এই 2020 পর মেঘমল্লার আসার সুসংবাদটা কবে এলো? 2020-তে আমরা অ্যাপ্লাই করার পর আমরা আশা করেছিলাম যে খুব দ্রুত পেয়ে যাব খবর, হয়তো বছর 2 লাগবে খুব বেশি হলে, কিন্তু দেখা গেল যে কোভিড শুরু হয়ে গেল। তো কোভিড চলাকালীন সমস্ত কাজকর্মই খুব ধীর গতিতে হয়েছে। আমাদের যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তখন আমরা প্রায় 1800 নম্বরে ছিলাম, 3খানা রাজ্য চয়েস করেছিলাম, মানে এক্ষেত্রে রাজ্য চুজ করা যায় কোন কোন রাজ্য থেকে আমরা নেব। তো আমাদের কিরকম একটা ধারণা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল নিলে পরে খুব বেশি পরিমাণে ক্রাউড থাকবে, লাইনটা আরো বেশি হবে, তো আমরা অন্যান্য রাজ্য পছন্দ করে নিয়েছিলাম। এক্ষেত্রে আমি যে কন্যা সন্তান চাই সেটাও পছন্দের তালিকায় রাখা যায়? শুধু আমি যে কন্যা সন্তান চাই না, আমি এমনকি ফিজিক্যালি কোন রকম কোন ডিসেবিলিটিস আছে বা চ্যালেঞ্জ আছে সেরকম বাচ্চাকে নিতে পারি, মানসিকভাবে কোনো বাচ্চা, এগুলো গুণ সম্পন্ন বাচ্চা আছে সেগুলো সমস্ত আমি চয়েস করতে পারি। এবং সেখানে আমার যে গ্রেড, মডারেট, মাইনর, মাইল্ড, এই যে গ্রেড আছে মানসিক চ্যালেঞ্জের বা শারীরিক চ্যালেঞ্জের যে সমস্ত প্রতিবন্ধকতা আছে, সেই গ্রেড অনুযায়ীও আমি চয়েস করতে পারি যে আমি কি ধরনের বাচ্চা নেব। এবারে একটা ব্যক্তিগত কথা, একদম কন্যা সন্তান কেন? পছন্দটা কন্যা সন্তানের জন্য কেন? এইখানটায় একটা বিষয় যে কেন কন্যা সন্তান, যদি খুব ব্যক্তিগতভাবে বলি, জানি না, এটা মেয়ে হিসেবে আমার মনে হয় একটা মেয়েকে মানুষ করা খুব সহজ, একটা ছেলেকে আমি হয়তো ততটা বুঝে উঠতে পারবো না, এটা আমার পার্সোনাল মনে হয়। কিন্তু এটাও তো বিষয় যে একটি মেয়েকে এখনের সময় বড় করতে গেলে প্রচুর প্রতিবন্ধকতাও রয়েছে যেগুলোকে পার হয়ে হয়ে আসতে হবে, এবং একটি মেয়েকে তৈরি করতে হবে সেই প্রতিবন্ধকতাগুলোকে পার হওয়ার জন্য। এখনকার দিনে কেন, বরাবরই একটা মেয়েকে মানুষ করার জন্য অনেক বেশি প্রতিবন্ধকতা, যদিও ছেলেদের ক্ষেত্রেও প্রায় সমান প্রতিবন্ধকতা আছে, কিন্তু সেগুলোকে আমরা ওভারলুক করে যাই, আমরা দেখতে পাই না যে ছেলেদের জন্য প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতার ধরনটা অন্যরকম। যেহেতু আজকে আমরা কন্যা শিশু নিয়ে কথা বলছি, হয়তো আমরা এই বিষয়েই কথা বলবো, কিন্তু আমি একটা কথা বলতে চাই, প্রতিটি কন্যা শিশু দিবসের কিন্তু একটাই অবজেক্টিভ থাকে এবং বছর বছর ধরে সেই অবজেক্টিভ গুলো একই, 3টে অবজেক্টিভ, যেখানে একটা আমরা বলছি যে জেন্ডার ইকুয়ালিটি। তাহলে কন্যা সন্তান দিবসের উদ্দেশ্য হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। আমরা কিন্তু কখনোই বলতে পারি না যে শুধু মেয়ে বড় করার জন্য প্রতিবন্ধকতা, ছেলে বড় করার জন্য নয়, তার প্রতিবন্ধকতাগুলো আলাদা। আমরা বলি ছেলে হলে কাঁদবে না, ছেলে হলে কথায় কথায় চোখের থেকে জল ফেলবে না, ব্যথা লাগছে বলতে নেই, তাহলে প্রতিবন্ধকতা কিন্তু আমরা ছেলেদের জন্য তৈরি করে দিচ্ছি। শিশু দিবসের উদ্দেশ্য কিন্তু এই ডিসক্রিমিনেশনটাকে হটিয়ে দেওয়া। শিশু দিবসের উদ্দেশ্য শুধু একটা মেয়েকে তার প্রতিবন্ধকতাকে হাইলাইট করে, তাকে সমস্তকে ইরাডিকেট করে তাকে একটা সুস্থ সমাজ দিলাম, মানে অন্যদিকে দেখা যাচ্ছে যে ছেলেরা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, তারা মনে করছে যে আমরা আস্তে আস্তে প্রদীপের তলায় চলে যাচ্ছি, সেটা কিন্তু নয়। ঠিক যেরকম আমরা ফেমিনিজম শব্দটা দিয়ে আমরা সবসময় ভাবি বোধহয় মেয়েদের উন্নতির কথা বলা হচ্ছে, কিন্তু ফেমিনিজম শব্দটার যদি আমরা ডিকশনারিগতভাবে অর্থ দেখতে যাই, দেখবো সেখানেও একই কথা লেখা আছে যে জেন্ডার ইকুয়ালিটি। প্রথম কথাটাই হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। তো এই শিশু কন্যা দিবস ততদিন অব্দি চলবে যতদিন না আমরা জেন্ডার ইকুয়ালিটি শব্দটাকে এই শিশু দিবস, ফেমিনিজম এগুলোর সঙ্গে জুড়তে পারবো। তো এই প্রতিবন্ধকতার কথায় আবার আসি, যে প্রতিবন্ধকতা অবশ্যই আছে মেয়েদেরকে মানুষ করার ক্ষেত্রে। প্রতিবন্ধকতা শুরু হয় ঘর থেকে, শেষ হয় বাইরে গিয়ে খুব স্বাভাবিকভাবে। এই ঘরের প্রতিবন্ধকতার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে দত্তক নিতে গেলেও কিন্তু একটা প্রতিবন্ধকতা আসছে। সেক্ষেত্রেও কিন্তু বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী, মুদিখানার দোকান, বাজার হাট, মানে যত্রতত্র প্রতিটি জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনি হঠাৎ দত্তক নিচ্ছেন কেন, আপনার কি বাচ্চা হচ্ছে না, আপনি কি চেষ্টা করছেন না। সেই জায়গাগুলো কিন্তু সবসময় এই প্রশ্নগুলো আমাদেরকে ফেস করতে হয়। সেটা প্রথম শুরু হয়, প্রথম ধাপ। তারপরে মেয়ে কেন বা ছেলে কেন, এই প্রশ্নগুলো চলে আসে। মেঘমল্লার যখন এলো তারপর কোথাও কি মনে হয়েছে, কোথাও কোনো ওই লালন পালনের ক্ষেত্রে গিয়ে অন্যদের চোখে সেই জায়গাগুলো একটু কি অন্যরকম লেগেছে? সেটার ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, একটা হচ্ছে যে সবার মনে হচ্ছে যে দত্তক নেওয়াটা বোধহয় একটা নিয়ে নিলাম, হুট করে নিয়ে নিলাম, কারণ আমাদের দেশে অনেকেই এখনো দত্তকের প্রসেস গুলো জানে না। তো মনে করেন যে এটা হয়তো একটা ইনস্ট্যান্ট ডিসিশন, মানে আমি আজকে ভাবলাম যে বেশ ভালো লাগছে না, মন মেজাজ ভালো নেই, তো যাই কালকে গিয়ে একটা বাচ্চাকে দত্তক নিয়ে আসি। এটা কিন্তু এরকম প্রসেস নয়। যেহেতু আমাকেও সেই একটা গর্ভধারণের মধ্যে দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে, ব্রাদার আমি বলবো অনেক বেশি। আমরা 4 বছর ধরে এই এক চিন্তাকে লালন করে আসছি যে আমাদের কাছে বাচ্চা আসছে, একটা বাচ্চা আসবে, একজন আসবে, এবং প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা যা কিছু করেছি, আমাদের কাজ কর্ম, ঘোরাফেরা, ভবিষ্যৎ পরিকল্পনা, সবকিছুর মধ্যে কিন্তু সে অলিখিতভাবে এই 4 বছর
ধরে রয়েছে, একই রকম ভাবে কিন্তু আমরাও একটা কষ্ট যাপন করেছি, যেটা শারীরিক হয়তো ততটা নয় কিন্তু মানসিক ভাবে অবশ্যই অনেক বেশি। তো সেই জায়গা থেকে অনেকে সেটা বুঝতে পারে না। অনেকে বলে বাচ্চা নিয়েছো তো তোমরা তো মানুষ করতে পারবে না, তো তোমাদের তো কোনো বায়োলজিক্যাল কানেকশন নেই, তো তোমরা কিছু বুঝতে পারবে না। এই ধরনের প্রশ্নগুলো এসে যায়, এই ধরনের অযাচিত ভাবে এসে উপদেশ দেওয়া। অনেক সময় এমনও হয়েছে মানে রাত 2-3টের সময় লোকে ফোন করে উপদেশ দিচ্ছে, এইগুলো করা উচিত, এইগুলো খাওয়া উচিত। আমি খুব ক্লান্ত, বাচ্চাকে সবাই ঘুম পাড়িয়েছি, বুঝতে নারাজ, মানে না শোনা দরকার, অ্যাডপশন করেছো তোমরা, তোমাদের এগুলো শুনতে হবে তো, এগুলো জানতে হবে তো, এইরকম ধরনের বিষয়বস্তুও ফেস করতে হয়। তবে আমার মনে হয় সেটা যারা শারীরিকভাবেও জন্ম দেয় তাদেরকেও কিছুটা ফেস করতে হয়, মানে এগুলো কোথাও ভাইসি ভার্সা। জাতীয় শিশু কন্যা দিবসের কথায় আসি, মা হওয়ার পর বিশেষ করে এই জাতীয় শিশু কন্যা দিবসকে কতটা প্রয়োজনীয় বলে মনে হয়, বা এর যে ওই অবজেক্টিভ আপনি বলছিলেন যে জেন্ডার ইকুয়ালিটি, যতদিন না এই বিষয়টাকে আমরা পেরিয়ে আসতে পারছি ততদিন এই দিবস চলবে। তো এই অবজেক্টিভ গুলো নিয়েও যদি একটুখানি বলেন আমাদেরকে। আমি প্রথমেই বলি যে জাতীয় শিশু কন্যা দিবস এই দিনটার প্রয়োজনীয়তা কোনো মানে কবে শেষ হবে, কিভাবে শেষ হবে কেউ বলতে পারি না। বহুদিন ধরে পালন হয়ে আসছে, যত বেশি পালন হবে, যত বেশি এরকম নতুন নতুন দিন আমরা ধার্য করবো এবং সেগুলো নিয়ে আলোচনা করবো, তত বেশি মানুষ জানবে এবং ততটাই মানুষ সচেতন হবে। উদ্দেশ্য বলতে গেলে দেখুন, উদ্দেশ্যগুলো প্রতি বছর কিন্তু একই থাকে, থিমটা পাল্টে যায়। উদ্দেশ্য যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে সবসময় আমরা বলি যে জেন্ডার ইকুয়ালিটি, দুটো বা একাধিক জেন্ডারের মধ্যে কোন রকম কোনো ডিসক্রিমিনেশন যাতে না থাকে, এটাই হচ্ছে শিশু কন্যা দিবসের সবচেয়ে প্রথম উদ্দেশ্য বা অবজেক্টিভ। দ্বিতীয়ত আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এম্পাওয়ারিং গার্ল। এখনো কিন্তু আমাদের দেশে অজস্র মহিলা কিন্তু তাদের এম্পাওয়ারমেন্ট কিন্তু সঠিকভাবে হচ্ছে না, এবং তারা বোধহয় সচেতনও নয় তাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে। একদম। এবং এম্পাওয়ারমেন্টের কনসেপ্টটাও কিন্তু খুব ফেক, মানে কেউ ভাবছে যে আমি চাকরি করছি মানে আমি এম্পাওয়ার্ড, কেউ ভাবছে আমি চাকরি করছি না বলে আমি এম্পাওয়ার্ড নই, কিন্তু এম্পাওয়ারমেন্ট শব্দটা আরো অনেক ভাস্ট। শুধুই অর্থনৈতিকভাবে আমি কতটা সক্ষম তার উপর এম্পাওয়ারমেন্ট বিষয়টা আসে না, একদমই নয়। তো এম্পাওয়ারমেন্ট শব্দটাকেও কিন্তু হৃদয়ঙ্গম করতে হবে যে এম্পাওয়ারমেন্ট বলতে আমরা কি বলতে চাইছি। আর তৃতীয় উদ্দেশ্য হচ্ছে মেয়েদের জন্য যে সমস্ত আইন কানুনগুলো আছে, যে সমস্ত অধিকার আছে, সেগুলোকে প্রমোট করা। এইখানেও কিন্তু একটা বড় প্রশ্ন থাকে। আমরা অনেক সময় দেখেছি যে এখনো প্রচুর শিক্ষিত, প্রচুর ধনী বাড়িতেও মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার পর তাকে সম্পত্তির ভাগ আর ততটা দেওয়া হয় না, কারণ বিয়েতে অনেকটা খরচা হয়ে গেছে। এবং যদি সেই মেয়ে কখনো সে যথেষ্ট বড় লোক, সে যথেষ্ট এস্টাবলিশড, সে হয়তো চাকরি করছে বা করছে না, যা কিছু তার পরিস্থিতি হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে সে একটা বয়সের পরে এসে পৈতৃক সম্পত্তি দাবি করলো, তখন ছিছি পড়ে যায় চারিদিকে। মানে সে কেন দাবি করছে, তার তো এত আছে। এই এত আছের সঙ্গে পৈতৃক অধিকারটা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এই দুটো বিষয়কে অনেকেই আমি দেখেছি অনেক বাড়িতে, অনেক জায়গায় এখনো লিঙ্ক করতে পারে না। মানে শিশু কন্যাটি যেন এইভাবেই বড় হয় যে সেও বাবা মায়ের একজন সন্তান, বাবা মায়ের সবকিছুতে তার অধিকার রয়েছে। একদম তাই। এবার শিশু কন্যা এইভাবে বড় হয় না, শিশু পুত্রও যেন এটাই বুঝে বড় হয় যে শিশু কন্যা, তার যে দিদি বা তার যে বোন বা তার বাড়ির শিশু কন্যাটির এইগুলো অধিকার আছে। বিষয়টা সকলের জন্য। হ্যাঁ, মানে এখন হয়ে যাচ্ছে কি যে মেয়েরা সব আইনগুলো জেনে গেল এবং তারা সেগুলো গলা খুলে চিল্লিয়ে বলতে শুরু করলো, কিন্তু ছেলেদেরকে আমরা এগুলো কিছু শেখালাম না। হঠাৎ করে যখন ছেলেটা শুনছে একটা বয়সে এসে শিশু কন্যার মানে সমান অধিকার, তো সে তো এতদিন জেনে আসছে যে দিদির তো বিয়ে হয়ে গেছিল বা বোনের তো বিয়ের সময় বাবা ধার দেনা করে খরচ করেছে, তাহলে কেন বোন এখন ফিরে আসতে চাইছে, বা বিয়ে হয়ে গেছে, খরচা করে দিয়েছি, সব করে দিয়েছি, বিয়ে ভেঙে গেছে, এবার তুমি বুঝে নাও, তোমার আর এই বাড়িতে কিন্তু আর কিন্তু তোমার কোনো অধিকার নেই। এই যে সমস্যাটা, এটা একটা মেয়ের ক্ষেত্রেও সমান এবং ছেলের ক্ষেত্রেও বুঝতে অসুবিধা হওয়ারটাও একটা প্রতিবন্ধকতা ছেলেটার কাছে, যে আমি এই বিষয়টা বুঝতেই পারছি না, হঠাৎ করে জানছি। আসলে ছোট থেকে দেখে আসা যে মাছের ভালো টুকরোটা আমার পাতে, সেখান থেকে সে নিজেকে কোথাও একটা বড় ভাবতে শুরু করা, হ্যাঁ, সেটা যেন না হয়, সেটা একদমই না। এবং আমার মনে হয় এই যে আমরা বলি আজকাল যে লাইফ স্কিল বা অন্যান্য স্কিল গুলো ছেলে মেয়েদেরকে দেওয়া উচিত, তার সাথে সাথে এই যেরকম আমরা বলি না ঈশপের গল্প পড়তে হয় ছোটবেলা থেকে, সেই রকম আমার মনে হয় এই ধরনের বিষয়গুলো নিয়েও কিছু গল্প হোক বা আলোচনা হোক খুব ছোট থেকে, তাহলে বোধহয় বাচ্চারা খুব সহজেই বিষয়গুলো বুঝে নেয় এবং শিখে নেয়। একটা জাস্ট ছোট্ট আমি ইনসিডেন্ট বলবো আমার কাজের অভিজ্ঞতায়। বাচ্চাদের যে আইসিডিএস স্কুল হয়, খিচুড়ি স্কুল, তো শিয়ালদা স্টেশনের পাশে এরকম একটা আইসিডিএস সেন্টার আছে। আর শিয়ালদা স্টেশনের ওখানে রাস্তাগুলো দেবে খুব চওড়া চওড়া, আর সাইডে একদম রাস্তার সঙ্গে সমান নালা, নর্দমাটা ঠিক উঁচু নয়, রাস্তার লেভেলই কিন্তু একটু চওড়া, এবং যেহেতু খুব একটা ওইদিকে জল সেরকম নর্দমা দিয়ে যাওয়া আসা করে, নর্দমাগুলো পরিষ্কার এবং শুকনো থাকে, আর তার সাইড দিয়ে এক ধরনের রেলিং লাগানো আছে, লোহার রেলিং, এখনো আছে হয়তো, আমি বেশ কিছু বছর আগের কথা বলছি। তো আমি দেখেছিলাম ওখানে বাচ্চাদের শেখানো হয়েছিল যে ওই যেহেতু ড্রেনের
মধ্যে কোনো গাড়ি চলবে না, তো আইসিডিএস এর ছোট ছোট বাচ্চারা বিলো 4 ইয়ার্স 5 ইয়ার্স তাদেরকে সেখানে যে ড্রেনের ভিতর দিয়ে হাঁট, কারণ ড্রেনটা শুকনো এবং রেলিং দেওয়া, খুব প্রোটেক্টেড ওদের জন্য। তো দেখা যাচ্ছে যে অন্য সময় যখন সেই বাচ্চা বাবা মায়ের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে আসছে, বাবা মার হাত ছেড়ে ওই ড্রেনের ভিতর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কেন ও শিখেছে যে ওইটা আমার জন্য সুরক্ষিত। তো এই যে বাচ্চাদেরকে যে ছোটবেলায় শেখানো কোনটা তার সুরক্ষা, কোনটা তার অধিকার, কোনটা তার জানা দরকার, কতটা কাকে রেসপেক্ট করা দরকার, এইটা যদি আমরা খুব ছোট থেকে শুরু করি এবং সেটা যদি বাচ্চারা শিখতে পারে, তখন এই শিশুকন্যা দিবস আলাদা করে পালনের কোনো প্রয়োজন থাকে না। আপনার কাজের আরেকটি ক্ষেত্র হচ্ছে এইচআইভি পজিটিভ মানুষদের নিয়ে। সেই ক্ষেত্রে শিশুকন্যাদের সমস্যাগুলো কিভাবে দেখেছেন? এইচআইভি পজিটিভ মানুষদের ক্ষেত্রে শিশুকন্যা কেন, সবার জন্যই সমস্যা বেশ জটিল। তবে আজকাল ওষুধপত্র অনেক আধুনিক হয়েছে, আগের থেকে অনেক পরিস্থিতি কন্ট্রোল হয়েছে। তবে মেয়েদের ক্ষেত্রে কি হয়, শারীরিক সমস্যাগুলো অনেক বেশি হয়ে যায়, বিশেষ করে যৌন রোগ সংক্রান্ত যে ঝুঁকি, সেই ঝুঁকিটা মেয়েদের ক্ষেত্রে সবসময় অনেক বেশি। শুধুমাত্র এইচআইভি আক্রান্ত কেন, এইচআইভি আক্রান্ত নয় এমন মানুষের ক্ষেত্রেও তাই, মেয়েদের ক্ষেত্রে সমস্ত রকম যৌন রোগের ঝুঁকি অনেক বেশি থাকে। ক্ষেত্রে আরো বেশি ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়, তারা যেহেতু বায়োলজিক্যালি মেয়েরাই যেহেতু চাইল্ড বিয়ার করে এবং জন্ম দেয়, আমরা জানি যে বাচ্চা জন্ম দেওয়ার সময় একটা ট্রান্সমিশনের ঝুঁকি থাকে খুব বড় রকমের। সেটা শুধু এইচআইভি নয়, অন্যান্য যৌন রোগগুলিও চলে আসে। এবং যেহেতু এইচআইভি এইডস এ আমরা বলি যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা দুর্বল হয়ে পড়ে, ফলে তো সব রকম অসুখ তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তার সামাজিক ক্ষেত্রেও অনেক সমস্যা ফেস করতে হয়। তাকে বিয়ে করতে গেলে, তাকে পাত্র পছন্দ করতে গেলে অনেক সময় দেখা যায় তাকে একটা এইচআইভি আক্রান্ত পাত্রকেই বেছে নিতে হয়। তার থেকে বয়সে অনেক বড় হতে পারে, বা কিন্তু মেনে নিতে হচ্ছে কারণ তার শারীরিক কন্ডিশন তাকে বলছে এছাড়া তার বিয়ে হবে না, এরকম একটা ব্যাপার চলতে থাকে। খুব ভয়ানক সমস্যা থাকে, যেরকম আমরা যৌনপল্লীতে দেখেছি যে কিছু মানুষের এরকম একটা ধারণা আছে যে কুমারী মেয়ের সঙ্গে যদি আমি সম্পর্ক স্থাপন করি তাহলে যাবতীয় যৌন রোগ গায়েব হয়ে যায়। এরকম ধরনের কিছু কনসেপ্ট আছে, যেখান থেকে ট্রাফিকিং বা কুমারী মেয়েদের ট্রাফিকড হয়ে আসা, বিক্রি হয়ে আসা এবং এর ডিমান্ড বাজারে, এই ব্যাপারগুলো চলে আসে আর কি। যদিও এখন সেগুলো অনেক আগের থেকে পরিস্থিতি কন্ট্রোল, এবং এখন যৌনপল্লীগুলোতেও অজস্র এইচআইভি সংক্রান্ত ইউনিট তৈরি হয়েছে, রেগুলার কাজ হচ্ছে। এখন মানুষ জানে না বলাটা অন্যায় আর কি। যদি কেউ বলে আমি জানি না, আসলে সে জানতে চায় না। এই যে বললেন একটা অত্যাচারের কথা, ট্রাফিকড হয়ে যাওয়ার কথা, এই বিষয়টিও তো ভীষণভাবে আজকে আমাদের দেশে রয়েছে, বা ছোট ছোট বাচ্চারা ট্রাফিকড হয়ে যাচ্ছে। শিশুকন্যা দিবস এই ক্ষেত্রে কিভাবে সেটার বিরুদ্ধে সচেতনতা তৈরি করে? এই ক্ষেত্রে আবারও একই কথায় আমি ফিরে আসবো, বারবার আমি সবসময় একই কথা বলি সব জায়গাতেই। সেটা হচ্ছে যে ট্রাফিকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র শিশুকন্যাদের নয়, শিশু পুত্রদেরও কিন্তু একই রকম ঝুঁকি, এবং ঘটনাগুলো ততটা সামনে আসে না। একই রকম ঝুঁকি থাকে, একইভাবে ট্রাফিক হয় এবং অত্যাচারের মাত্রাটাও একই রকম ভাবে হয়। সচেতনতা কিন্তু প্রতিটি বাচ্চার জন্য হওয়া দরকার। ওই আবারও যদি যেহেতু আজকে বিশেষ দিন, সমস্ত কিছু আলোচনার মধ্যে কেচে গন্ডুস করার ব্যাপারটা থেকে যায়। প্রথম থেকে আবারও সেই বলতে হয় শিশু কন্যাকে কখনোই কারোর সামনে জামা কাপড় পাল্টাবেন না, যেরকম আমরা বলি শিশু পুত্রকেও নয়। একইভাবে যার হাতে একটা কথা, একদম ছোট্ট হয়তো বাচ্চা মেয়েটি, তার জামা কাপড় পাল্টানোর সময় কি হয়েছে, ও তো ছোট বলে লোকজন এসে গেলেন বা তারা মানতে চাইছেন না, এই বিষয়গুলো তো ঘটে থাকে আমাদের মতো বাড়িতে থাকে। কিন্তু এই বিষয়টা আমি আবারও বলবো, শুধু কাউকেই কিন্তু আমি প্রচুর লোকের সামনে জামা কাপড় চেঞ্জ করাবো না, বা দোকানে গিয়ে জামা কিনতে গিয়ে আমি দোকানদারের হাতে আমার বাচ্চাটাকে ছেড়ে দেবো না জামাটা পরানোর জন্য, সেটা ছেলে হলেও নয়, কেননা ঝুঁকিটা কিন্তু একই রকম। আবার একই কথা বারবার আসে, জেন্ডার ওয়াইজ কিন্তু ধরনটা পাল্টে যেতে পারে, ঝুঁকিটা কিন্তু একই থাকে। এবং যখনই আমরা শুধু মেয়েদের দিকে নজর দেবো, মনে রাখতে হবে ছেলেরা কিন্তু অবহেলিত হচ্ছে। তখন অব্দি একটি লিঙ্গের মানুষও অবহেলিত হবে, ততক্ষণ অব্দি কিন্তু জেন্ডার ইকুয়ালিটি হবে না, এবং ততক্ষণ অব্দি আমরা প্রতিটা বাচ্চাকে সুরক্ষিত করতে পারবো না। এখানে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করে আপনার কাজের ভিত্তিতে, অর্থনৈতিক অবস্থার উপর কি শিশুকন্যাদের ভালো থাকা নির্ভর করে? অর্থাৎ দরিদ্র পরিবারের শিশুদের থেকে কি যারা একটু ভালো আছে, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারে, সেখানে কি শিশুকন্যাদের মর্যাদাটা কিছু বেশি হয়? শিশুকন্যার মর্যাদা সঙ্গে আবার অর্থের একটা যোগ আছে। বলা হয় কন্যা মানেই লক্ষ্মী, ঘরে টাকা নিয়ে আসবে। তো এটা কতটা সম্মানের আমি জানি না। কন্যা ঘরে টাকাও নিয়ে আসবে, কন্যা টাকা খরচাও করিয়ে দিতে পারে। আসলে সন্তান বাড়িতে আসা মানে এটা খরচের সমারোহ। এখন অর্থ তো অবশ্যই জরুরি বেঁচে থাকতে গেলে। অর্থ না থাকলে কষ্ট বেশি, অর্থ থাকলে কষ্ট একটু কম, অর্থ একটু বেশি থাকলে আবার বিপদও টেনে আনে। সেটা তো সেটা খুব একটা আসলে মানসিকতার জায়গাটায় কি কোথাও কোনো পরিবর্তন হয় তার জন্য? না, আমি সেটা মনে করি না। কারণ হচ্ছে যে একটা বস্তি অঞ্চলেও কিন্তু একজন মানুষের অনেক টাকা থাকতে পারে, কিন্তু তার মানসিকতাটা কিন্তু দেখা গেল যে সে হয়তো এই বিষয়টা নিয়ে খুব সচেতন, সেক্ষেত্রে বাচ্চা খুব সুন্দরভাবে বড় হলো। আবার তার পাশের ঘরেও দেখা গেল যে তার থেকে অনেক গরিব মানুষ রয়েছে, কিন্তু সে বিষয়টা নিয়ে
সমান সচেতন, তো তারও বাচ্চা কিন্তু যথেষ্ট ভালোভাবে মানুষ হচ্ছে। কিন্তু দেখা যায় একটি শিক্ষিত কাগজ কলমে ডিগ্রিধারী, তার পয়সাও আছে, কিন্তু সে মেয়েকে তার মতন করে দেখছে। আমি এরকম একজনের কথা শুনেছিলাম যে তার মেয়ের বিশাল বড় বড় চুল, তিনি একজন খুব শিক্ষিত মানুষ আর কি, আমার চেনা জানার মধ্যে, এবং ভালো লেখালেখিও করেন। তো সেই বড় বড় চুল কন্যার, সেই জন্য সে একটি বিজ্ঞাপনে চান্স পায় টিভিতে। তো বিজ্ঞাপনের জন্য যখন শুট করাতে নিয়ে যাওয়া হয়, দেখা যাচ্ছে যে সেখানে বেশ একটু লেট নাইট অব্দি শুটিং হবে। তো সেখানে তার ফ্যামিলি থেকে বলে দিল যে আমাদের বাড়ির মেয়ে বউ কেউ কখনো এত রাতে বাড়ি ফেরে না, তো এগুলো অ্যালাউ করা যাবে না। এখানেই সেই বাচ্চাটার ইচ্ছে বলিদান হয়ে গেল প্রথমেই। এখানে ব্যাপারটা হচ্ছে যে এর সঙ্গে শিক্ষা বা অর্থ নয়, এই সচেতনতাটা আলাদা আর এই শিক্ষাটা আলাদা, দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। দুটোকে জুড়তে যেদিন আমরা পারবো, সেদিন এই আলোচনাগুলো অন্য মাত্রায় চলে যাবে, এই আলোচনাগুলোর প্রয়োজন থাকবে না। তখন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, আরো ভালো বিষয় নিয়ে। এটাই হচ্ছে ব্যাপার যে অর্থ বা শিক্ষা, মানে শিক্ষা বলতে কাগজে কলমে শিক্ষা আর ব্যাংকের টাকা, এই দুটো দিয়ে বাচ্চা মেয়েদের বা বাচ্চা ছেলেদের অবস্থান আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে ভালো হতে পারে বা খারাপ হতে পারে। নানা ক্ষেত্রে কন্যা সন্তানদের নিয়ে কাজ করেছেন, নানা জায়গায় ঘুরেছেন, বিভিন্ন বিদ্যালয়েও ঘুরেছেন, কন্যাদের অবস্থান কিরকম? এই বিদ্যালয়গুলোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শুধু কন্যাদের নয়, তাদের যে দিদিমণিরা থাকেন তাদেরও অবস্থা খুব কঠিন। বিশেষ করে আমাদের দেশের সরকারি বিদ্যালয়গুলোতে, বেসরকারি জায়গায় তো অনেক তবু বন্দোবস্ত হয়েছে, কিন্তু সরকারি বিদ্যালয়ে এত কম সংখ্যায় বাথরুম থাকে এবং সেখানে ম্যানেজমেন্টেরও একটা সমস্যা থাকে, যেখানে কিনা টাকা পয়সা ফান্ডের সমস্যা, প্রচুর পরিমাণে স্টুডেন্ট, একটা স্কুলে একটা ক্লাসে দেখা যাচ্ছে 100-200 কখনো 400 স্টুডেন্ট। তো সেই সমস্ত ছাত্রীরা যখন বাথরুম ব্যবহার করে, সেই বাথরুমের অবস্থা মানে একদম দুর্ভাগ্যজনক থাকে। এটা অনেক সময়ই দেখা যায় যে বাথরুমের কারণে মেয়েরা দিনের পর দিন স্কুলে যাচ্ছে না, তাদের নানান রকম অসুখ বিসুখ হচ্ছে, এবং বিশেষ করে ওই মাসের বিশেষ দিনগুলো পিরিয়ডস চলছে, তো সেই সময়গুলোতে কিভাবে বাথরুম ব্যবহার করবে, প্রচন্ড নোংরা বাথরুম, এই একটা সমস্যা। দিদিমণিরাও সমস্যায় পড়ছেন পুরো বিষয়টা নিয়ে। অনেক সময় দেখা যায় দিদিমণিরা নিজেদের বাথরুম খুলে দিচ্ছেন বড় বড় মেয়েদের জন্য স্কুলে, কিন্তু তাতেও যে খুব সহযোগিতা হয়ে উঠছে তা নয়, কারণ ব্যবস্থাটা এত অপ্রতুল আমাদের দেশে যে সেটা যথেষ্ট হয়ে ওঠে না আর কি টিচারদের কাছে এবং স্টুডেন্টদের কাছে। সেটা সমাধান এবং সদিচ্ছা, মানে সহজ কোনো কিছুই নয়, সহজ কিছু তো সহজ করে নিতে হয়। মুশকিলটা হচ্ছে যে সমাধান করবে কারা। সমাধান করতে গেলে এতগুলো প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে যে সেটা দোষারোপের জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে আর কি সেখানে। মানে আমি যদি বলি যে বাথরুম খুব ঝকঝকে বানিয়ে দেওয়া হলো, প্রচুর বাথরুম বানিয়ে দেওয়া হলো, তবুও বাথরুম নোংরা হবে, কারণ এই সমস্ত বাচ্চারা বাথরুমের যথাযথ ব্যবহার জানে না। এবার এই ব্যবহারটাকে শেখাতে হবে, সেই সহানুভূতি থাকতে হবে যে প্রতি ক্লাসে নতুন বাচ্চা আসছে, তাকে আমাকে পড়াশোনার সাথে সাথে বাথরুমের ব্যবহার শেখাতে হবে, তার হেলথ অ্যান্ড হাইজিনের বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো শেখাতে হবে। আমি কিছু কিছু অভিজ্ঞতার কথা যদি শেয়ার করতে পারি, যেরকম হচ্ছে যে দেখা যায় যে আমরা দেখি আমাদের মেয়েরা বাড়িতে জামা কাপড় মেলছে, তাদের অন্তর্বাসগুলো ঢেকে মেলছে এবং সেগুলো 3 দিন 4 দিন ধরে শোকাচ্ছে। যেহেতু ঢেকে মেলা হয় সেগুলোতে যথেষ্ট রোদ পায় না, তো হয় বাইরে মেলছেই না, ঘরের কোনায় বারান্দার কোনায়, অথবা বাইরে মেললেও সেটা টাওয়েল দিয়ে বা কিছু একটা দিয়ে তাকে ঢেকে মেলা হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু থেকে যায় আর কি, বাড়ি থেকে শুরু হয় লোকানো। তো বাথরুম ব্যবহার করবে যে দেখা যায় অধিকাংশ মেয়েরা হয়তো খুব বস্তি থেকে আসছে, বা গ্রামেরও এখন আমরা জানি অনেক বাড়িতেই বাথরুম করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা একটা বাথরুম, সেখানে একটা ল্যাট্রিন ছাড়া কিছু থাকে না। তো সেই সমস্ত বাথরুম যারা ব্যবহার করছে, তারা স্কুলে এসে স্কুলের বিভিন্ন ধরনের বাথরুম সেগুলো ব্যবহার করার কায়দা কানুন শেখা এবং সেটাকে মেনটেন করা তাদের পক্ষে একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটাকে শিখে অভ্যস্ততার মধ্যে আনা। তো সেই ধৈর্য এবং সেই সহানুভূতি বোধ নিয়ে জিনিসগুলো শুরু করার জায়গা থেকে যায়। তো এটা একটা লম্বা প্রসেস আর কি। কোন কোন স্কুল কিন্তু সাকসেস হয়েছে, কিছু কিছু স্কুলে আমরা ভিজিট করতে করতে দেখেছি যে সেখানকার টিচারদের, সেখানকার সহকর্মীদের সহযোগিতা, সেখানকার স্টুডেন্টদের একটা আচরণের ছাপই আলাদা হয়ে গেছে। সরকারি স্কুল, আমরা সেসব স্কুলে গেলে তাদের ব্যবহারে, তাদের চলাফেরায়, তাদের বাথরুমে গেলে বুঝতে পারি যে তারা কিভাবে তাদের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে আর কি বিষয়গুলো। আজও অনাগত শিশুটি কন্যা হোক খুব কম পরিবার চায়, কেন এখনো এই ভাবনা? আপনার কাজের অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয়? আমার কাজের অভিজ্ঞতা থেকে আমার মনে হয় এখনো, যেহেতু আমি সমাজে নিম্নবর্গের মানুষদের নিয়ে কাজ করছি, এখনো অনেকেই ভাবে যে মেয়েরা আসা মানেই একটা খরচের ব্যাপার। সেটা যদিও আজকালকার দিনে খুব ক্লিশে, এখন কিন্তু অনেকে এটাও ভাবে যে মেয়েরা আসা মানে হচ্ছে খুব ঝুঁকির ব্যাপার পারিপার্শ্বিক, মেয়েকে আমি কি করে সাবধানে রাখবো। খরচের থেকেও বড় কথা হচ্ছে ঝুঁকি। চারিদিকে প্রচুর ভয়ানক ঘটনা আমরা শুনতে পাই, যেগুলো হয়তো আগেও ছিল, কিন্তু এখন মিডিয়ার প্রভাবটা এত বেশি যে আমরা সবসময় জানতে পারছি এখানে এটা হচ্ছে, ওখানে সেটা হচ্ছে। তার ফলেও
কিন্তু মানুষের মনে একটা ভয় তৈরি হয়েছে যে আমি একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছি বা আমার বাড়িতে একটি কন্যা সন্তান রয়েছে, আমি তাকে রেখে কাজে যাব কিভাবে, আমি তাকে স্কুলে পাঠাবো কিভাবে, বেশি দূরের স্কুলে কি পাঠাবো, এই যে চিন্তা, এই যে ঝুঁকি কন্যা সন্তানকে নিয়ে, সেই ঝুঁকিটাও কিন্তু একটা কারণ হয়ে দাঁড়িয়েছে যে কোথাও একটা ভয়। যদিও আমি আবারও বলবো এই ঝুঁকিটা কিন্তু পুত্র সন্তানের ক্ষেত্রেও আছে, কিন্তু আমরা মনে করি না বলে ভয় পাই না, কোনো সমস্যা নেই আমরা এটা ভাবি, কিন্তু আছে। এবং এই আছেটা যতদিন আমরা অনুভব করতে পারবো ততদিন কিন্তু মেয়েদের জন্য ঝুঁকিটা আরো বেশি থাকবে। কারণ পুরুষ এবং নারী সবাই যদি তাদের প্রত্যেকের নিজের নিজের ঝুঁকি নিয়ে কথা বলতে শুরু করে, ঝুঁকিগুলো উঠে যায়। ঝুঁকিটা যখন আমরা একতরফা জাজ করতে থাকি তখনই কিন্তু ঝুঁকিটা থেকেই যায়। যৌনকর্মীদের এলাকাতে কাজ করেছেন, সেখানেও তাদের শিশু কন্যা জন্মগ্রহণ করে এবং সেখানে সেই শিশু কন্যা কতটা সুরক্ষিত থাকে বা তারা কি অন্য ভাবেন পেশা থেকে দূরে রাখার কথা? অবস্থানটা কিরকম এখন? দেখুন, একটা সময় তো যৌনকর্মীরা কন্যা সন্তান হলেই খুশি হতো, কারণ সেটা একটা ইনকামের সূত্র, মানে উল্টো এক্ষেত্রে আমাদের সমাজের সঙ্গে তাদের সমাজে অপোজিট একটা ব্যাপার ছিল। কিন্তু এখন সেটা নয়, এখন তারাও ভাবেন তাদের কন্যা সন্তানকে কি করে আলাদা রাখবেন, বড় করবেন। ঝুঁকি থেকে যায়, তাদের জীবন আমাদের জীবনের মতন সহজ সরল নয়। আমাদের বাড়ির বাচ্চা যখন রাত্রে বাবা মায়ের কাছে খুব আদরে ঘুমায়, তাদের বাড়ির বাচ্চারা সাধারণত দেখা যায় সেই সব এলাকার ক্রেশগুলোতে থাকে এবং তাদের মায়েরা কাজে বেরোয় সেই সময়, কারণ তাদের কাজের সময়টা বেশিরভাগ ক্ষেত্রেই রাতে। দেখা যায় যে তাদের বাচ্চারা রাত্রিবেলা কোনো ক্রেশে বা কোনো আয়ার কাছে বা কোনো সহায়িকার কাছে বড় হচ্ছে। তো ঝুঁকি অবশ্যই থেকে যায়। টিনেজের সময়গুলোতে সেই সমস্ত মেয়েরা ওই এলাকার রাস্তাঘাটে বেরোতে ভয় পায় বা রাত্রিবেলাগুলো, সন্ধ্যেবেলাগুলো তাদের জন্য যন্ত্রণার হয়। আশেপাশের যে সমস্ত দৃশ্য দেখে তারা বড় হয়, যে সমস্ত কথোপকথন শুনে বড় হয়, সেটাও কিন্তু আমাদের আর 5 জনের মতন স্বাস্থ্যকর নয়। তো সেক্ষেত্রে তাদের ঝুঁকি অবশ্যই আমাদের থেকে অনেক বেশি। তবে সচেতনতা কিন্তু এখন অনেক হয়েছে, তারা কিন্তু চিন্তা ভাবনা করে এখন তাদের ছেলেমেয়েরা অন্যরকম হোক, অন্য পড়াশোনা করুক এবং সেখানে অনেক শিক্ষা দীক্ষার আলো যাতে পৌঁছে যায় ঘরে ঘরে, সেই কারণে প্রচুর অর্গানাইজেশন কাজ করছে, প্রচুর কাজকর্ম হচ্ছে এবং প্রচুর ব্রিলিয়েন্ট ছেলেমেয়ে তৈরি হচ্ছে। সেখানে প্রচুর ছেলেমেয়েরা আছে যারা ওখান থেকে উঠে এসছে এবং তারা আজকে সমাজে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত। তারা, এটা একটা ভীষণ ভালো লাগার মতো খবর। আপনি মেঘ মল্লারের মা। আমার শ্রোতা বন্ধুদের জন্য আজ জাতীয় শিশু কন্যা দিবসে অনিতার কাছে নয়, মেঘ মল্লারের মায়ের কাছ থেকে বার্তা চাই। আজকের দিনে দাঁড়িয়ে আমি এটাই বলবো, মেঘ মল্লারের মা হিসাবে আমি তার আগে জাস্ট একটা শব্দ জুড়তে চাই। এই মেঘ মল্লার নামটা নিয়েও আমাকে অনেকে প্রশ্ন করেছে যে কেন এরকম একটা নাম যেটা দিয়ে ঠিক মেয়ে না ছেলে সেটা পরিষ্কার হচ্ছে না, এই একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো আমি বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে জেন্ডার শব্দটা কিন্তু খুব আপেক্ষিক। যে সন্তানটিকে আপনি বড় করছেন আজকে খুব আদর করে 5 বছর, 6 বছর, 10 বছর বাদে জানলেন সে সন্তানটি নিজেকে মেয়ে বলে নয় ছেলে বলে আইডেন্টিফাই করছে। তো দেওয়ার মধ্যে শুধু মা বাবা হিসেবে আমাদের নামটাই আছে, জেন্ডারটাও কিন্তু আমরা দিতে পারি না। সে নিজেই বেছে নেবে, তার শরীর বেছে নেবে একটা সময় যে সে কোন জেন্ডারের। আমি আজকে যাকে মেয়ে বলে আইডেন্টিফাই করছি, কালকে সে ছেলে হতে পারে, কালকে সে অন্য কিছু হতে পারে। বাবা মা হিসেবে আমাদের প্রস্তুত থাকতে হবে আমাদের সন্তানের জন্য, সে ছেলে কি মেয়ে এইটা আমাদেরকে ভুলে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ছোট্ট মেয়েকে রেখে এসেছেন আমাদের স্টুডিওতে। মেঘ মল্লার বড় হোক, মানুষ হোক, সুরে ছন্দে ভরিয়ে দিক পৃথিবী। খুব ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।